ডিসেম্বর সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। জুলাইয়ে প্রস্তুতি শেষ করে অক্টোবরে তফসিল দেওয়ার লক্ষ্য। ভোট হবে ঐকমত্যের ভিত্তিতে, মন্তব্য ফখরুলের। ক্ষমতা দখলের চেষ্টা প্রতিহতের ঘোষণা খসরুর। বিমস্টেকে মিয়ানমারের জান্তা প্রধানের সঙ্গে বৈঠকে সতর্কতার পরামর্শ, কৌশল হিসেবে ব্যবহার করতে পারে নেপিদো। বরিশাল শেরেবাংলা মেডিকেলে স্থাপিত মেশিনের 242টি অচল, নষ্ট হচ্ছে চিঠি চালাচালি নির্দেশনার অভাবে। অস্তিত্ব সংকটে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন প্রজাতির পাখি শিকার, পাচার ও আবাসস্থল হারানোয় হুমকির মুখে জীববৈচিত্র্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। ডিসেম্বর সামনে রেখেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। জুলাইয়ের প্রস্তুতি শেষ করে অক্টোবরে তফসিল দেওয়ার লক্ষ্য তাদের। এর অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনর্নির্ধারণ, দল নিবন্ধন থেকে শুরু করে চলছে নীতিমালা সংশোধন, কেন্দ্র স্থাপন ও কর্মকর্তাদের প্যানেল তৈরির কাজ। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার পতনের পর নানামুখী রাষ্ট্র সংস্কারে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ডিসেম্বর থেকে জুনের মধ্যে ভোটে ডেডলাইন থাকলেও দ্রুত দরকারি সংস্কার শেষে নির্বাচন চেয়ে আসছে বিএনপি। তবে সময় দিতে রাজি এনসিপি ও জামাত। তবে প্রধান উপদেষ্টার ঘোষিত ডিসেম্বর ধরেই ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নিবন্ধিত দলসহ অংশীজনদের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ না করলেও বিএনপি জামাত সহ কয়েকটি দলের সঙ্গে সেরেছে বৈঠকও। জুনে ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, নীতিমালা বিধিমালা তৈরি সহ অগ্রাধিকারমূলক কাজ এগুচ্ছে পরিকল্পনা মতোই। আর এ কাজে আগের আইনকেই সামনে রাখছে ইসি। সংশোধনীগুলো আইনে আসতেছে, আমাদের ম্যানুয়াল পাবলিশ করতে হবে। তারপরে আপনার কি বলে যে এই জিনিসগুলো আবার ডিস্ট্রিবিউট করতে হবে। তারপরে ফিল্ড লেভেল থেকে শুরু করে সকল পর্যায়ে প্রশিক্ষণের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। এই যে বিশাল কর্মযজ্ঞ, এটা অক্টোবরে যদি আমরা শিডিউল ডিক্লেয়ার করার চিন্তা করি, তাহলে আমাদের জুলাই আগস্টের ভিতরে সমস্ত প্রস্তুতিগুলো আমাদের নিয়ে রাখতে হবে। সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি। কমিশন বলছে তাদের মূল লক্ষ্য ডিসেম্বরে নির্বাচন আয়োজন। সেজন্য অক্টোবরে তফসিল ঘোষণা ধরেই গুছিয়ে রাখা হচ্ছে কাজ। বরাবরই বলে আসছি যে প্রধান উপদেষ্টা ডিসেম্বরকে টার্গেট করে সরকারের দিক থেকে প্রস্তুতি নিচ্ছে। আমরাও ডিসেম্বরকে টার্গেট করে সর্বতভাবে পরিকল্পনা সহ আমাদের কাজগুলো এগিয়ে নিচ্ছি। কোনো প্রকার কি বলে যে পক্ষপাতিত্বহীনভাবে, নির্ভেজালভাবে, নিরপেক্ষভাবে এই কমিশন কাজ করতে সক্ষম। সংস্কার আগে না নির্বাচন, এই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকলেও সে বিতর্কে সামিল হতে চায় না কমিশন। তাই ডিসেম্বর ধরেই চলছে কার্যক্রম। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কার ও নির্বাচন আলাদা বিষয় নয়, সংস্কারের মতো চলবে, নির্বাচনের মতো। এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁওয়ের তাঁতিপাড়ায় নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। বলেন, যে বিষয়ে মতের ঐক্য হবে সেগুলো মেনেই নির্বাচন দিতে হবে। যারা নির্বাচিত হবে, সংস্কার করবে তারাই। প্রধান উপদেষ্টার চীন সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের সময় চীন একতরফাভাবে একটি দলের সঙ্গে সম্পর্ক রেখেছে। তবে এখন তারা চিন্তাভাবনা পরিবর্তন করে সব দলের সঙ্গে সম্পর্ক গড়ছে। বিএনপি মহাসচিব বলেন, চীন বাংলাদেশে উৎপাদন ও উন্নয়নে বিনিয়োগের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে তা দেশের জন্য আশাব্যঞ্জক। সংস্কারের প্রস্তাবগুলো আমরা সমস্ত যথাযথভাবে আমরা সেটা
পর্যালোচনা করেছি, পর্যবেক্ষণ করেছি, পরীক্ষা করেছি। যেটা কথা আছে সেটা হচ্ছে যে যেগুলোতে কনসেনসাস হবে, মতের ঐক্য হবে, সেগুলো সামনে নিয়ে আপনার নির্বাচন হবে এবং যারা নির্বাচিত হবেন তারা সেই সংস্কারগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবেন। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে অন্য কোনো শক্তি ক্ষমতা দখলের চেষ্টা করলে তা প্রতিহত করবে বিএনপি। এই হুঁশিয়ারি দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের মেহেদীবাগে নেতাকর্মীদের সাথে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। আমির খসরু বলেন, একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন পথ বের করছে, তবে জনগণের প্রতিরোধের সামনে যেমন ফ্যাসিস্টরা দাঁড়াতে পারেননি, তেমনি তারাও পারবে না। জনগণকে সাথে নিয়ে বিএনপি তাদের প্রতিহত করবে। ফ্যাসিস্টের পতনের পর এখন দেশে নির্বাচনী হাওয়া বইছে বলেও উল্লেখ করেন তিনি। বিএনপি কোনো শক্তি বাংলাদেশে যদি এই গণতান্ত্রিক প্রক্রিয়ার যে ট্রানজিশনে কেউ বাধা সৃষ্টি করবে সেটা বিএনপি গ্রহণ করবে না। জুলাই শহীদদের প্রত্যাশার দুর্নীতিমুক্ত দেশ গড়ার লড়াই এখনও শেষ হয়নি, এই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, প্রত্যাশা পূরণ হওয়া পর্যন্ত লড়াই চলবে। মঙ্গলবার বিকেলে মৌলভীবাজারের কুলাউড়ায় ডাক বাংলো মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন। অভিযোগ করেন, 13.5 বছর জামায়াতের সব কার্যালয় সিলগালা করে রেখেছিল আওয়ামী লীগ। সে সময়ে 11 জন শীর্ষ নেতাকে হারিয়েছে জামায়াত। এমনকি নানাভাবে অনেককে হয়রানি করা হয়েছে, অথচ নিজেদের আখের গোছাতে 15 বছরে 26,000 কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগের নেতারা। 13.5 বছর সারা বাংলাদেশের সমস্ত দলীয় কার্যালয়গুলো সিলগালা করে বন্ধ করে রাখা হয়েছিল। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, যার নিরাপদ ইনশাআল্লাহ লড়াই চলছে। বাংলাদেশে কট্টর ইসলামপন্থীদের উত্থান নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনকে উদ্বেগজনক ও বিভ্রান্তিকর মনে করে সরকার। এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয় যে বাংলাদেশে ধর্মীয় চরমপন্থী উত্থানের দ্বারপ্রান্তে, কিন্তু প্রকৃত চিত্র এমন নয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিভ্রান্তি দেশের রাজনৈতিক সামাজিক গতিশীলতাকেই শুধু অতি সরলীকৃত করে না, বরং জাতিকে অন্যায়ভাবে কলঙ্কিত করার ঝুঁকিও তৈরি করে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ যখন নিজেকে পুনরুজ্জীবিত করছে, তখন কট্টর ইসলামপন্থীরা একটি সুযোগ দেখতে পাচ্ছে। মিয়ানমারের সামরিক জান্তা প্রধানের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। তাদের শঙ্কা, গণহত্যার দায় এড়াতে এই সাক্ষাৎকে কৌশল হিসেবে ব্যবহার করতে পারে নেপিদো। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে দুজনের মধ্যে বৈঠকের সম্ভাবনা রয়েছে, তবে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বারবার বৈঠকের চেষ্টাকে ভালোভাবে দেখছেন না বিশেষজ্ঞরা। থাইল্যান্ডের ব্যাংককে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দুদিনের বিমস্টেক শীর্ষ সম্মেলন। এতে অংশ নিতে একদিনের রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। যোগ দেবেন ভারত, মিয়ানমার, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কার শীর্ষ নেতারা। এরই মধ্যে নিশ্চিত হয়েছে, নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক হচ্ছে না, তবে সম্মেলনের সাইডলাইনে মিয়ানমারের সামরিক জান্তা প্রধানের সঙ্গে হচ্ছে। এতে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দেবে ঢাকা। মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার দায়ে মামলা চলছে আন্তর্জাতিক অপরাধ আদালতে। বিশ্লেষকদের ধারণা, বিশ্বের নজর সরাতে বৈঠককে কৌশল হিসেবে নিতে পারে নেপিদো। আমরা এমন ইমপ্রেশন দেয়া ঠিক হবে না, যেটা মিয়ানমার হয়তো ব্যবহার করতে পারে তার স্বার্থে, যে আমার সাথে তো সম্পর্ক ভালোই আছে, আইসিজি, আইসিসি এগুলো কেন করা হচ্ছে, যার জন্য এমনভাবে বৈঠকটা হয় যেখানে একেবারেই আমি জানবো যে হ্যাঁ একটা রেজাল্ট ড্রিভেন একটা বৈঠক, সেই জিনিসটা একটু খেয়াল রাখা দরকার। তিনি আরও বলেন, ঢাকা দিল্লির টানাপোড়েন কাটাতে বারবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের চেষ্টা থেকে বিরত থাকতে হবে। এবার মনে হয় এই দ্বিতীয়বার চাওয়া হলো,
এই ধরনের বৈঠক। সেখানেও আমার মনে হয় পলিসি মেকাররা আর একটু চিন্তাভাবনা করে এই ধরনের স্টেপ নেওয়া দরকার, এবং যত তাড়াতাড়ি বাংলাদেশ আকর্ষণীয় করতে পারবে তার অর্থনীতি এবং তার রাজনীতি যত বেশি আকর্ষণীয় করতে পারবে, তত কিন্তু আমাকে চাইতে হবে না, তারাই কিন্তু তখন চাইবে যে আমি বাংলাদেশের সাথে বসি। এবারের সম্মেলন থেকে 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতির দায়িত্ব পাবে বাংলাদেশ। ঢাকা বলছে, ব্যাংককে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, যোগাযোগ মহাপরিকল্পনা, প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতায় ঘোষণা আসতে পারে। সম্মেলনে বিমস্টেকের সদস্য রাষ্ট্রসমূহের মধ্যকার ম্যারিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন সংক্রান্ত একটা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা আছে। এই চুক্তি বাংলাদেশ বাণিজ্যিক শিপিং এবং সামুদ্রিক পরিবহন শক্তিশালীকরণের মাধ্যমে আঞ্চলিক অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের বৃদ্ধিতে সহায়তা করবে বলে আশা করা যাচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, বিমস্টেককে কার্যকর করতে সংগঠনটিকে চীন বিরোধী অবস্থান থেকে সরে আসতে হবে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ত্রাণ সহায়তা নিয়ে ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে গেছে সশস্ত্র বাহিনীর আরও একটি দল। মঙ্গলবার কুর্মিটোলা বিমান ঘাঁটি থেকে 3টি উড়োজাহাজে করে 14.5 টন ত্রাণ সামগ্রী নিয়ে রওনা হয় সশস্ত্র বাহিনী সহ 55 সদস্যের দল। এ নিয়ে 2 ধাপে মিয়ানমারে মোট 31.5 টন ত্রাণ পাঠালো সরকার। শুক্রবার দুপুরে 7.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। হতাহত হয় কয়েক হাজার মানুষ। ভূমিকম্পের ধ্বংসযজ্ঞে মিয়ানমারের বিভিন্ন এলাকায় খাদ্য, পানি, আশ্রয় ও চিকিৎসা সেবার অভাবে ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে প্রতিবেশী হিসেবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সশস্ত্র বাহিনীর মাধ্যমে রোববার 2টি পরিবহন বিমানে মোট 16.5 টন জরুরি ত্রাণ ইয়াঙ্গুনে পাঠায় সরকার। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দ্বিতীয় ধাপে সেনাবাহিনীর 1টি ও বিমান বাহিনীর 2টি উড়োজাহাজে করে মোট 15 টন উদ্ধার, ত্রাণ ও ওষুধ সামগ্রী পাঠানো হয়েছে মিয়ানমারে। আরও 15 টন ত্রাণ সহায়তা মিয়ানমারে প্রেরণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, তাঁবু, হাইজিন প্রোডাক্ট এবং ঔষধ। সশস্ত্র বাহিনী বিভাগ জানায়, মিয়ানমারে ত্রাণ ও উদ্ধার অভিযানে সশস্ত্র বাহিনীর 55 সদস্যের দলের নেতৃত্ব দিচ্ছে কর্নেল মোহাম্মদ শামীম ইফতেখার। 34 সদস্য বিশিষ্ট উদ্ধারকারী দলের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর 21 জন, নৌবাহিনীর 2 জন, বিমান বাহিনীর 1 জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 10 জন সদস্য রয়েছেন। এছাড়াও 21 সদস্য বিশিষ্ট চিকিৎসা সহায়তা দলের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর 10 জন, নৌবাহিনীর 1 জন, বিমান বাহিনীর 2 জন এবং অসামরিক 8 জন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স রয়েছেন। এই মানবিক সহায়তা 2 প্রতিবেশী দেশের জনগণের আস্থা ও বিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশাবাদ জানান সশস্ত্র বাহিনী বিভাগের অপস অ্যান্ড প্ল্যান্ট মহাপরিচালক হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গরম আর রোদ উপেক্ষা করে পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দে মেতে ওঠে নগরবাসী। রাজধানীর হাতিরঝিল, শিশু পার্ক, রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানে ভিড় করে সব বয়সী মানুষ। শিশু পার্কে ছোটদের সঙ্গে বিভিন্ন রাইডে চড়েন বয়স্করাও। আগারগাঁওয়ে 2 দিনের ঈদ মেলার শেষ দিনেও ছিল মানুষের ভিড়। ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে নবরূপে সেজেছে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। লম্বা ছুটিতে কর্মজীবীদের বন্ধুবান্ধব কিংবা পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হচ্ছেন অনেকেই। রাজধানীর বিনোদন কেন্দ্রে বিনোদন প্রেমীদের ভিড়। রাইডে উঠলো, এনজয় করলো, তারপর একটু আসলাম, মেলা ঘুরলাম, দেখলাম, ভালোই লাগলো। বাচ্চা নিয়ে বের হলাম, দেখি ঘুরে বেড়াতে, মেলায় আসলাম, বাচ্চারা বেশ ভালোই আনন্দ পাচ্ছে। সকাল থেকেই প্রাণচঞ্চল হয়ে উঠেছে শ্যামলীর শিশু পার্ক। বাবা মায়ের হাত ধরে ছোট্ট সোনামণিরা আসছে শিশু পার্কে, উপভোগ করছে বিভিন্ন রাইড। শুধু রাজধানী থেকেই নয়, আশপাশের বিভিন্ন এলাকা থেকেও আসছেন বিনোদন প্রেমীরা। আমি এখানে ঘুরতেছি, বাবার সাথে বেড়াতে এসেছি, এখানে অনেক মজা হচ্ছে। আমার এখানে অনেক মজা লাগছে, খুবই ভালো লাগছে। আর আমি এখানে হাসি চড়ছি, ট্রেনে চড়ছি। আমরা তো থাকি সাভারে, ওখান থেকে এখানে আছি এই শিশু মেলায়। আসলে এখানে আসার অনেক ইচ্ছা, বাচ্চারা নিয়ে আসছি, অনেক ভালো লাগতে আজকে।
রাজধানীর আগারগাঁওয়ে চলছে 2 দিনব্যাপী ঈদ মেলা। সেখানে ঈদ উদযাপন করছে রাজধানীবাসী। উন্মুক্ত পরিবেশে ছুটি কাটাতে ঈদের রঙে রাঙাতে জড়ো হন নগরবাসী। বিনোদনের পাশাপাশি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। অনেক টাকা দিয়ে স্টল নিয়েও বোধহয় একদিনে আমরা এত সেল করতে পারিনি। গতকালকে আমরা যা সেল করেছি মানে অকল্পনীয় সেল হয়েছে। যেসব বাচ্চারা বিভিন্ন জায়গায় যেতে পারে না, দ্যাট উইল বি দ্য গুড প্লেস ফর দ্য টাইম পাস। এবং এই জায়গাতে আমরা এসে খুব আনন্দ উপভোগ করতেছি। এখানে এসে খুবই ভালো লাগছে। ঈদের খুশিতে দ্বিগুণ খুশি হয়ে গেছে, বাচ্চারা খুব এনজয় করছে। কেউ কেউ রাজধানীর ফাঁকা রাজপথে রিকশায় ঘুরে বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে কিংবা পথের পাশে দিচ্ছেন আড্ডা, সময় কাটাচ্ছেন নিজেদের মতোই। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনের সবচেয়ে বেশি ভিড় হয়েছে চিড়িয়াখানায়। মুখর ছিল সকাল থেকে সন্ধ্যা পুরোটা সময়। প্রাণী দেখে খুশি শিশু কিশোররা আর প্রকৃতির ছোঁয়ায় স্বস্তি পেয়েছে অভিভাবকরা। তবে গরম আর ধুলার কারণে কিছুটা বিরক্তিও ছিল। ঈদের পরদিন যে যার মতো ঘুরতে বের হয়ে যান। সকাল 9টাতেই মিরপুর চিড়িয়াখানার সামনে দর্শনার্থীর ঢল। রোজকার নাগরিক জীবন থেকে বের হয়ে নিসর্গের কাছে যেতে মুখিয়ে নগরবাসী। অনেকে এসেছেন পরিবার নিয়ে, কেউ এসেছেন দল বেঁধে বন্ধুদের সঙ্গে। প্রতিটি প্রাণীর খাঁচার সামনেই উপচে পড়া ভিড়। এত মানুষের চাপে ভাবলেশহীন হয়ে পড়ে অনেক প্রাণী। বাঘ, সিংহ, ভাল্লুক, জিরাফ দেখে বিস্মিত শিশু কিশোরেরা। যারা প্রথম এসেছে চিড়িয়াখানায় তাদের উচ্ছ্বাস ছিল একটু বেশি। ভালো লেগেছে, জীবনের প্রথম আসলাম এই জায়গায়। চিড়িয়াখানায় প্রথম এসেছি, ঘোড়া দেখেছি, বানর দেখেছি, বাঘ দেখেছি, বক পাখি দেখেছি। আমার খুব ভালো লেগেছে। এই যে বাঘটা ঘুমাচ্ছে এটা দেখে বেশি ইন্টারেস্ট লেগেছে। বড়রাও যে উপভোগ করেননি তা নয়, তবে ধুলার কারণে হতাশ হয়েছেন অনেকে। এখানে অনেক ধুলা উঠতেছে এবং আমাদের চোখে মুখে যাচ্ছে, আমরা একটু আনইজি ফিল করতেছি। মেয়ের ইচ্ছার জন্যই আজকে আর কি চিড়িয়াখানায় আসা। একদিকে গরম ও ধুলা, অন্যদিকে বিপুল দর্শনার্থী। তারপরও খুশি নগরবাসী, কারণ কিছুটা সময় স্বস্তি মিলেছে প্রকৃতির সান্নিধ্যে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের লম্বা ছুটিতে এবার বিনোদন কেন্দ্র ও দর্শনীয় স্থানে ব্যাপক সমাগম হয়েছে পর্যটকদের। ঈদের আনন্দ উদযাপনে পরিবার পরিজন নিয়ে অনেকেই যাচ্ছেন সাগর, পাহাড়ে। পছন্দের জায়গা এবং প্রকৃতির সান্নিধ্যে যেতে পেরে খুশি তারা। পর্যটক বাড়ায় ভালো ব্যবসার আশা করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজারের সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্টে অসংখ্য পর্যটক। সাগরের বিশালতার সামনে পরিবার পরিজন নিয়ে গেছেন সমুদ্রের শরীর ভেজাতে। ঈদের পরদিন থেকে বাড়তে শুরু করেছে পর্যটকের সংখ্যা। এবার ঈদের ছুটিটা যেহেতু লম্বা হয়েছে, তো আমরা একদম ফুল ফ্যামিলি সহ এবার আসছি। সাগরের বড় বড় ঢেউ মনটাকে আরো বেশি উতাল পাতাল করতেছে, অনেক ভালো লাগছে। বিভিন্ন জেলা থেকে টানা ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটক সমাগম। সৈকতে আছড়ে পড়া ঢেউয়ের মাঝে উল্লাসে মেতেছেন অনেকে। পর্যটকদের হয়রানি বন্ধ এবং নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্বে আছে পুলিশের একাধিক দল। ব্যাপক নিরাপত্তার কথা চিন্তা করে আমরা বিভিন্ন স্পটে পুলিশ দিয়েছি। আমরা সদা চেষ্টা করছি টুরিস্ট পুলিশের পক্ষ থেকে, যাতে অন্তপক্ষে তারা আনন্দ উপভোগ করে নির্বিঘ্নে যে যার গন্তব্যে পৌঁছে যেতে পারে। শহরের একঘেয়ে জীবন থেকে কিছুটা স্বস্তি পেতে অনেকে গেছেন পাহাড়ে। সবুজ পাহাড়ের সজীবতায় চোখ জুড়াচ্ছেন অনেকে। শিশু থেকে নানা বয়সী মানুষ উচ্ছ্বাসে মেতেছেন প্রকৃতির মাঝে। এরই মধ্যে বুকিং হয়ে গেছে প্রায় সবগুলো হোটেল, মোটেল, রিসোর্ট। আমাদের প্রায় 60-70% রুম বুকিং হয়ে গেছে। আশা রাখছি আরো আমাদের বুকিং আরো বেড়ে যাবে এবং রেকর্ড পরিমাণ পর্যটক আসবে বলে আশা রাখি। চা বাগানের সৌন্দর্য দেখতে অনেকেই বেছে নিয়েছেন সিলেট ও মৌলভীবাজারকে। পাশাপাশি জাফলং, বিছানাকান্দি, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত, হাওরেও জড়ো হয়েছেন অনেকে। এখানে এসে যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলাম, আমার মনে হয় না বাংলাদেশের দ্বিতীয়টা এইরকম জায়গা আছে। মানুষের মুখে শুনছি অতদিন, আইয়া দেখার পর আসলে ভালো লাগছে। সাদাবাদ যে সুন্দর জায়গা। শেরপুরের গারো পাহাড়ের গজনী অবকাশ ও মথুটিলা ইকো পার্ক ছাড়াও দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে বেড়েছে দর্শনার্থীর ভিড়। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
স্বাস্থ্য খাতে অদক্ষতা আর সমন্বয়হীনতায় অপচয় হচ্ছে শত শত কোটি টাকা। এমনই এক উদাহরণ বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে স্থাপিত বিভিন্ন মেশিনের মধ্যে 242টি বর্তমানে অচল, আর 128টি মেরামতযোগ্য হলেও মন্ত্রণালয়ে চিঠি চালাচালি এবং নির্দেশনার অভাবে পড়ে থেকে নষ্ট হচ্ছে। কোটি কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি কেনার পর অদক্ষ ব্যবস্থাপনার কারণে 5 থেকে 6 বছরেও চালু হচ্ছে না। কর্মীদের গাফিলতিতেও নষ্ট হচ্ছে দামি মেশিন। বরিশাল মেডিকেলে কোটি টাকা মূল্যের মেডিকেল ইমেজিং ডিভাইস সি-আর্ম যন্ত্র আসে 2015 সালে। তবে যন্ত্র স্থাপনের স্থান নির্বাচনেই যায় 6 বছর। নানা জটিলতায় সে যন্ত্র এখনও চালু হয়নি। এদিকে এমআরআই মেশিনটি চালু হওয়ার 6 মাস পর থেকেই অচল। সিরাম মেশিনটি চালুর পর রি-এজেন্ট জটিলতায় বন্ধ। আর একটি সিটি স্ক্যান মেশিন পানি পড়ে নষ্ট হয়ে আছে 2 বছর বেশি সময় ধরে। প্রতিষ্ঠার পর 6 দশকে বরিশাল মেডিকেলে রোগ নির্ণয়ের মোট 496টি যন্ত্র স্থাপন হয়েছে। এর মধ্যে 242টি এখন বিকল, আর 128টি মেশিন মেরামতযোগ্য হলেও নির্দেশনা না থাকায় তা করা যাচ্ছে না। এগুলো আমরা চিঠি লিখছি মন্ত্রণালয়ের কাছে, কন্ডেম করলে তো ওগুলো অকশন দিতে হয়, সেই অকশনে মন্ত্রণালয়ের প্রতিনিধির দরকার, তারা তো আসে না। এই জন্য আমরা এটা কন্ডেম করা আছে, কিন্তু আমরা অকশন দিতে পারতেছি না। অচল হয়ে পড়ে থাকা সব যন্ত্রপাতির মূল্য শত কোটি টাকার বেশি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নিজস্ব লোকবল বা প্রকৌশলী না থাকায় সামান্য ত্রুটি হলেও চিঠি চালাচালিতে দীর্ঘ সময় পার হয়। যে কোনো কিছু সারানোর জন্য আমাদের সরকার একটা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান আছে যাকে বলা হয় নিমিউ। তাদের যে টেকনিশিয়ান আছে তারা সারাবে, দেন হচ্ছে ওই জিনিসটা আমরা প্রসিড করতে পারবো, অথবা তারা যদি অনুমতি দেয়। তো এই অনুমতি নিতে নিতেই আমাদের দীর্ঘসূত্রিতার পর্যায়ে পৌঁছে যায়। নানা জটিলতার কথা স্বীকার করে প্রয়োজনীয় যন্ত্রপাতি সচল করার উদ্যোগ নেওয়ার কথা জানান হাসপাতাল পরিচালক। আমি টিম ক্যাডার ডেকেছি, ওদের আমি প্রতিটা ডিপার্টমেন্টে ওদেরকে পাঠাবো, 2-3 দিন সময় নিয়ে প্রতিটা ডিপার্টমেন্টে কোনটা খারাপ আছে না আছে লিস্ট করবে। লিস্ট করে আমরা রিপেয়ার হলে রিপেয়ারের জন্য আমরা যোগাযোগ করবো এবং বাজেট বরাদ্দ করে রিপেয়ার করে ফেলবো। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বছরে অন্তত 10 লাখ মানুষ বহির্বিভাগে এবং 5 লক্ষাধিক মানুষ অন্যান্য বিভাগে চিকিৎসা নেন। হাসপাতালের বিভিন্ন মেশিন নষ্ট থাকায় অনেক সেবার জন্য রোগীদের যেতে হয় উচ্চ মূল্যের প্রাইভেট ক্লিনিকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও জানাবো ঈদ কেন্দ্রিক বিনোদনের খবর। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কুয়াকাটা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। ফরিদ, কুয়াকাটায় এবার ঈদে পর্যটক সমাগম কেমন দেখছেন? হোটেল মোটেল ব্যবসায়ীদের ঈদকে কেন্দ্র করে বিশেষ কি কি অফার রয়েছে? ঈদের দ্বিতীয় দিনে পর্যটক কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে দেশের দ্বিতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র কুয়াকাটা। আগত পর্যটকদের বিক্রি বেড়েছে পর্যটক সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। গতকাল কিন্তু গভীর রাত পর্যন্ত এই সমুদ্র সৈকতে পর্যটকরা অবস্থান করেছে, যার কারণে পর্যটক সংশ্লিষ্ট 16টি পেশার সঙ্গে জড়িত ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করেছেন। আমরা খবর নিয়ে জানতে পেরেছি গতকাল সন্ধ্যার পর শতভাগ হোটেল মোটেল কক্ষ বুকিং হয়ে যায়। শুধু কুয়াকাটা সকল পর্যটক স্পটই নয়, মহিপুর, আলিপুর যে হোটেলগুলো রয়েছে তা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যস্ত থাকতে বড় অনুমতি দেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুয়াকাটা সৈকতের 0 পয়েন্টে। সকাল হওয়ায় সৈকতে এখন পর্যটকের সংখ্যা কিছু কম। যে সকল পর্যটকরা রয়েছে এই মুহূর্তে তারা কিন্তু আনন্দ উল্লাসে মেতেছেন। অনেকে ঘোড়ায় কিংবা ওয়াটার বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছেন, অনেকে সেলফি তুলে প্রিয়জনদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছেন, অনেকেই আবার বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন, অনেকেই আবার বিভিন্ন স্পটে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন, যেমন গঙ্গামতি, কাউয়ারচর, লেম্বুরবন, বিভিন্ন দর্শনীয় স্পটে তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মোট কথা কুয়াকাটা সৈকতে যেন উৎসবের আমেজ বিরাজ করেছে। আমার সাথে কথা হয়েছে এখানকার হোটেল মোটেল ব্যবসায়ীদের সাথে, তারা বলেছেন যাতে এখানে পর্যটকদের অফার ঘোষণা করা হয়েছে যাতে তাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা যায়। এছাড়া এখানে আমাদের সাথে কথা হয়েছে টুরিস্ট পুলিশের সাথে, তারা যেটা জানিয়েছেন আগত পর্যটকদের যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য বিভিন্ন দর্শনীয় স্পটে তারা অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রেখেছেন। এছাড়া পুরো সৈকত এলাকা জুড়ে সিসি ক্যামেরার আওতায় মনিটরিং করা হচ্ছে। এই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে সর্বশেষ। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে জানাছিলেন আমাদের সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। শিকার, পাচার ও আবাসস্থল হারানোর কারণে অস্তিত্ব সংকটে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন প্রজাতির পাখি। এর মধ্যে বিপন্নতার মুখে রাজধনেশ, লাল মাথা কুচকুচি সহ বিভিন্ন প্রজাতি।
পরিবেশবাদীরা বলছেন, বনায়নের জন্য গুরুত্বপূর্ণ উপাদান পাখি হারিয়ে গেলে হুমকির মুখে পড়বে পাহাড়ের জীববৈচিত্র্য। পাহাড়ি বনে আগে অহরহ দেখা যেত সবুজ ঘুঘু, এখন এটি বিপন্নপ্রায়। সবুজ ঘুঘুর মতো পার্বত্য চট্টগ্রামে বিপন্নতার মুখে রাজধনেশ, লাল মাথা কুচকুচি, হিল ময়না সহ বিভিন্ন প্রজাতির পাখি। আবাসস্থল কমে যাওয়া, শিকার এবং পাচারের কারণে অস্তিত্ব সংকটে পার্বত্য চট্টগ্রামের পাখি। বনের পরিমাণ কমে যাওয়ায় কমেছে পাখির বিচরণও। খাগড়াছড়ি জেলায় যেভাবে বন পুরানো হচ্ছে, কেটে ফেলা হচ্ছে, এবং আমরা যা দেখতে পাই যে মাদারটি অলমোস্ট নাই বলতে গেলে, যে কারণে আমরা ধনেশটা প্রায় হারিয়ে ফেলেছি। হিল ময়না, লাল মাথা কুচকুচি, তারপরে ধনেশ পাখি একটা সময় অ্যাভেলেবেল ছিল পার্বত্য চট্টগ্রামে। বর্তমানে হচ্ছে এই প্রাকৃতিক যে বনগুলো উজাড়, আবাসস্থল নষ্ট এবং খাদ্য সংকটের কারণে বিপন্ন। পরিবেশবাদীদের মতে, বনের বিস্তৃতির ক্ষেত্রে পাখি বড় ভূমিকা পালন করে। পাখি রক্ষায় কেবল বনজ গাছ রোপণ না করে পাখি বান্ধব বৃক্ষরোপণের আহ্বান তাদের। বন বিভাগ যে ভূমিকাটা রাখতে পারে সেটা হচ্ছে তারা একতরফাভাবে বনজ বৃক্ষ না লাগিয়ে পাখি বান্ধব বৃক্ষ রোপণের মাধ্যমে তারা পাখিদের জন্য বসবাসের উপযুক্ত আবাসস্থল তৈরি করতে পারে। পাহাড়ের জীববৈচিত্র্য রক্ষায় শিকার ও পাচার বন্ধের পাশাপাশি দেশীয় প্রজাতির গাছ রোপণের মাধ্যমে প্রাকৃতিক বন ফিরিয়ে আনার উদ্যোগের কথা জানিয়েছে বন বিভাগ। আমরা প্রতিটা রেঞ্জে এখানে টহল টিম গঠন করেছি, কেউ যাতে পাখি না ধরতে পারে বা শিকার না করতে পারে, পাচার না করতে পারে। তার পাশাপাশি আমরা যখনই কোনো ইনফরমেশন পাই, আমরা তাৎক্ষণিকভাবে সেটা অভিযান পরিচালনা করি। পাখি শিকার বন্ধে বন্যপ্রাণী নিরাপত্তা ও সংরক্ষণে আইনের প্রয়োগ চান পরিবেশবাদীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহীর বহুতল ভবনে আগুন নেভানোর জন্য অত্যাধুনিক টার্ন টেবল ল্যাডার টিটিএল গাড়ি থাকলেও সেটি কোনো কাজে আসছে না, কারণ নগরীর বিভিন্ন রাস্তায় গাছের ডালপালা আর তারের জঞ্জালে গাড়িটি বের করাই যাচ্ছে না। বড় দুর্ঘটনা এড়াতে সড়কগুলো থেকে তারের জঞ্জাল মুক্ত করার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। গত কয়েক বছরই রাজশাহী নগরীতে অসংখ্য বহুতল ভবন গড়ে উঠেছে, কিন্তু এসব ভবনে অগ্নিকাণ্ড বা কোনো দুর্ঘটনা ঘটলে সর্বোচ্চ ৩-৪ তলা পর্যন্ত অভিযান চালানোর সক্ষমতা রয়েছে দমকল বিভাগের। প্রায় ২ বছর আগে ২৪ তলা ভবনে অভিযান চালাতে সক্ষম একটি অত্যাধুনিক টিটিএল গাড়ি যুক্ত হয় ফায়ার সার্ভিসে, কিন্তু সেটি কোনো কাজেই আসছে না। বেশিরভাগ রাস্তায় ঝুলতে থাকা তারের জঞ্জাল আর ডালপালার কারণে গাড়িটি বের করার উপায় নেই, বলছে ফায়ার সার্ভিস। এই এলাকাতে গাড়ি ঢুকতে যে দেখি যে আমার প্রচুর ডিশের তার, বৈদ্যুতিক তার, অনেকগুলো গাছ আমাদের বাধাগ্রস্ত হচ্ছে। আমরা যে মানুষের জীবন বাঁচাবো তখন আমরা কি করব, আমরা নিজেরই জীবন হয়তো রক্ষা করতে পারবো না। তার ও ডালপালা সরানোর জন্য আবেদন দেওয়া হয়েছে অন্তত ১.৫ বছর আগে, কিন্তু এখন পর্যন্ত কার্যকর কিছুই হয়নি। নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎকে বলে রেখেছি যে ওনাদের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে এগুলো ক্লিয়ার করে দেওয়া, এবং অগ্নিকাণ্ড ঘটার পরে যেন আমি না শুনি যে এখানে এই ডিশের তার বা আমাদের ইলেকট্রিক ওয়্যারিংয়ের কারণে এই ফায়ার সার্ভিসের গাড়িটা ঢুকতে পারেনি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার কথা মাথায় রেখে সব রাস্তায় ফায়ার সার্ভিসের বাধাহীন চলাচল নিশ্চিত করা খুবই জরুরি। ডেভেলপমেন্ট অথরিটি তাদেরকে একটা ভালো রোল প্লে করতে হবে। ইন ফিউচারে যে সিটি যে এক্সপ্যান্ড করছে সেক্ষেত্রে রাস্তার বা ফায়ার সার্ভিসের যে রিকোয়ারমেন্ট দরকার তারা ঠিকমতো ওটা অ্যাড্রেস করছে কিনা। অগ্নিকাণ্ড রোধে নগরীতে পানির সংরক্ষণ এবং প্রতিটি ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। দেশে গ্যাস সংকটে ভুগছে বিদ্যুৎ ও শিল্প খাত। এই অবস্থায় ভোলার অব্যবহৃত 10 কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে দ্রুত যুক্ত করতে চায় পেট্রোবাংলা। প্রতিষ্ঠানটি বলছে, ভোলার গ্যাস এলএনজি আকারে মেঘনা ঘাটে আনার চেষ্টা চলছে। বর্তমানে দেশীয় গ্যাসের উত্তোলন নেমেছে 191 কোটি ঘনফুটে। আমদানির এলএনজি মিলছে 80 কোটি ঘনফুটের মতো। সব মিলিয়ে 270 কোটি ঘনফুট গ্যাস সরবরাহের বিপরীতে শিল্প, আবাসিক, পরিবহন ও বিদ্যুতে দৈনিক চাহিদা প্রায় 400 কোটি ঘনফুট। ভাসমান 2 এলএনজি টার্মিনালে আরও 25 কোটি ঘনফুট সরবরাহ বাড়ানোর সুযোগ থাকলেও ডলার সংকটে আমদানি ব্যাহত হচ্ছে। এ অবস্থায় ভোলার গ্যাস ব্যবহারে গুরুত্ব দিচ্ছে
জ্বালানি বিভাগ। শাহবাজপুর ও ভোলা দুই গ্যাস ক্ষেত্রে 2 ট্রিলিয়ন ঘনফুটের বেশি মজুত রয়েছে। দৈনিক উৎপাদন সক্ষমতা 20 কোটি ঘনফুট হলেও স্থানীয় চাহিদা 7 কোটির মতো। দ্বীপ জেলা থেকে পাইপলাইন স্থাপন সময় সাপেক্ষ হওয়ায় এলএনজি আকারে গ্যাস আনতে চায় পেট্রোবাংলা। স্বল্প মেয়াদি স্বল্প ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে ভোলার গ্যাসটাকে এলএনজিতে কনভার্ট করা এবং সেটা নদী পথে নিয়ে এসে মেঘনাতে রিগ্যাসিফিকেশন এটা করার আমরা খুব জোরসোর চেষ্টা করছি। বর্তমানে ইন্ট্রাকো সিএনজি আকারে ভোলা থেকে কিছু গ্যাস ঢাকায় আনছে। পেট্রোবাংলা চেয়ারম্যান জানান, অন্য কোনো প্রতিষ্ঠানও চাইলে এমন সুযোগ দেয়া হবে। তার মতে উপযুক্ত প্রস্তাব পেলে এলএনজিতে রূপান্তরে কয়েক মাসের মধ্যেই ঠিকাদার নিয়োগ সম্ভব। নিজেরাও ধরেন চেষ্টা করছি যে ডকুমেন্ট তৈরি করার জন্য ডিপিপি, আবার আমরা G2G'র মাধ্যমে আনার ব্যাপারটাও প্রস্তাব পেয়েছি। এখন এগুলি নিয়ে কাজ হচ্ছে। যদি ভালো প্রস্তাব হয় 2-3 মাস এনাফ বা 4 মাসের মধ্যে। দেশে ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা বিবেচনায় এলএনজি আমদানির সক্ষমতা বাড়াতে একটি এফএসআরইউ এবং 2টি ল্যান্ড বেসড টার্মিনাল স্থাপনে বিদেশি বিনিয়োগ আনারও চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। মাতারবাড়ি এবং পায়রা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের টানা ছুটি, বন্ধ ব্যাংক সহ বিভিন্ন অফিস। এ সময় নগদ টাকা তুলতে অন্যতম ভরসা এটিএম বুথ। গ্রাহকদের অভিযোগ, নেটওয়ার্ক সমস্যার কারণে রাজধানীর কোনো কোনো এটিএম বুথে টাকা তোলা যাচ্ছে না। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বুথের নেটওয়ার্ক ঠিক রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংক বন্ধ থাকায় ঈদের ছুটিতে গ্রাহকের নগদ টাকা তোলার অন্যতম ভরসা এটিএম বুথ। দিনরাত 24 ঘন্টা ব্যাংকের বিকল্প হিসেবে গ্রাহকরা টাকা লেনদেন করতে পারছেন। তবে কিছু কিছু এটিএম বুথে পর্যাপ্ত নগদ টাকা থাকলেও নেটওয়ার্ক সমস্যার কারণে অনেকেই টাকা তুলতে সমস্যায় পড়ছেন। গ্রাহকের অভিযোগ, কিছু ব্যাংকের বুথ সংকট রয়েছে, তাই অতিরিক্ত চার্জ দিয়ে অন্য ব্যাংক থেকে টাকা তুলতে হচ্ছে। তবে ঈদসহ বিশেষ উৎসবে টাকার লেনদেনের সীমা বাড়িয়ে দেওয়ার আহ্বান তাদের। আমার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, টাকা তুলতে তখন পাই না, টাকা মেরামতের কোনো শেষ নাই আমাদের। ব্যাংকের বুথ ওই ব্যাংকের হলে ভালো হয় আর কি। আমার তোমার অন্যথায় অন্য ব্যাংকের বুথ থেকে টাকা উঠাইতে হয়, এই চার্জ দিতে হয়। টাকার যে অ্যামাউন্টটা যেটা দেয় এটা একটু যদি বাড়িয়ে দিত ওনারা, তাহলে আমাদের জন্য আরও সুবিধা হতো। এখন ঈদের জন্য ব্যাংক সব বন্ধ, আর টাকাটা না তুলতে পারলে আসলে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। সারা দেশে প্রায় 13,000 এটিএম বুথ রয়েছে। এসব বুথের নিরাপত্তা দিতে ঈদের ছুটিতে কাজ করছেন নিরাপত্তা কর্মী। অনেক সময় দেখা গেছে নেটের প্রবলেম হয়, তখন কার্ড দিছে কিন্তু নেটের প্রবলেম হয়েছে, কার্ড আটকে যায়, হয়তো বা আপনার টাকাটা নিতে পারছে না। এটিএম খোলার সিস্টেম আছে, এগুলো আমাদের স্যারে বলছে মাঝে মধ্যে খেয়াল রাখবেন, কোনো কাস্টমার জন্য 2-3টা বেশি ঢুকে না। অনেকে যারা আসে সবাই তো কাস্টমার না, কেউ দান্ডাবাজ হইতে পারে, সন্ত্রাস হইতে পারে, এগুলো বিষয়ে খুব কড়াভাবে দেখতে খেয়াল করতে হয়। বাংলাদেশ ব্যাংক বলছে, প্রতিটি ব্যাংকের শাখা ও এটিএম বুথের নিরাপত্তা জোরদার করার নির্দেশনা দিয়েছে। তবে নেটওয়ার্ক সমস্যায় কিছু কিছু এটিএম বুথে টাকা পেতে গ্রাহকের সাময়িক সমস্যা বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। অধিক সংখ্যক মানুষ একই সাথে কেউ কার্ড পাঞ্চ করছে কেনা পস মেশিনে, কেউ এটিএম থেকে টাকা উঠাচ্ছে, নেটওয়ার্কের উপর একটা বাড়তি চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে হয়তোবা গ্রাহকরা টাকা উঠাতে পারছে না। কেনাকাটা সহ বিভিন্ন প্রয়োজনে অনেকেই ব্যাংকের এটিএম ছাড়াও এমএফএস বা মোবাইল ফিন্যান্স সার্ভিসে লেনদেন করছেন। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে, আমন্ত্রণ পরের আয়োজনে।